Hello, everyone, and welcome you all to the NEET Achievers Talk Show. So today in this podcast we have with us Trina Dolai, যে এবার NEET 2025 কোয়ালিফাই করেছে। তো ট্রিনা, ফার্স্ট অফ অল এইবার যেটা সবার রিয়াকশন ছিল নিট কোয়েশ্চেনটা দেখার পরে, গত কয়েক বছর তুলনায় একটু ডিফিকাল্ট পেপার ছিল, রাইট? তো তুমি যখন ফার্স্ট কোয়েশ্চেন পেপারটা হাতে পেলে, তো হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট রিয়াকশন? Hi everyone, I am Trina Dolai. I'm from Bionet Academy. I qualified NEET this year, but I was a repeater. I give NEET exam first in 2024. কিন্তু এই বছর যখন আমি নিট এক্সাম দিলাম 2025-এ, তখন কোশ্চেন পেপারটা দেখে আমার এটা মনে হলো যে এটা নর্মাল কোশ্চেন নয়, যেটা গতানুগতিক কয়েক বছর বা 10 বছরের কোশ্চেন হয়ে আসছে, এটা তার থেকে অনেকটাই আলাদা এবং অনেকটাই টাফ। এবং বায়োর ক্ষেত্রে বলতে গেলে বায়োটা খুব লেন্দি এবং কিছু কোশ্চেন তো আউট অফ এনসিইআরটিও এসেছে। আর কেমিস্ট্রি তো পুরো প্যাটার্নটা বলতে গেলে চেঞ্জ, যেটা আমরা অর্গানিকের বেশিটা নেম রিয়েকশনটা ফলো করি বা ওখান থেকেই কোশ্চেনটা বেশি আসে, তো সেখান থেকে বেশি কোশ্চেন আসেনি। আর ফিজিক্স তো কিছু সবাই তো একই ব্যাপার, সবাই বলছে যেটা যে খুবই টাফ এসেছে কোশ্চেন এবং খুব লেন্দি, প্রচণ্ড টাইম কনজিউমিং, যার জন্য এবছর সবারই স্কোর খুব খারাপ এসেছে। কিন্তু তাতেও মানে সিলেকশন আমাদের হয়ে গেছে, সেটা সবার শুধুমাত্র বায়োট একাডেমির জন্যই। সো মেনি কনগ্রেচুলেশনস ফর দ্যাট, যে তুমি ফাইনালি তোমার সিলেকশন হয়েছে নিটে। আচ্ছা, একটা কথা আমি বেসিক্যালি প্রত্যেকটা টিচাররাই বলতো এবং আমিও খুব ক্লাসে বলতাম যে কোয়েশ্চেন পেপার দেখার পরে আমার যে টার্গেট নিয়ে আমি এক্সামটা দিতে যাচ্ছি, বাট কোয়েশ্চেন পেপারটা হাতে পাওয়ার পরে একটা টার্গেটটাকে রিডিউস করতে হয় বা ইনক্রিজ করতে হয়। যে জিনিসটা আমি বারবার বলেছি, বিকজ প্রত্যেকটা কোয়েশ্চেনকে কোয়েশ্চেন পেপারের মেরিট অনুযায়ী সলভ করতে হবে। তো তুমি তো ডেফিনেটলি একটা টার্গেট নিয়ে গেছিলে যে আমি এত স্কোর করবো এক্সামে, বাট যখন পেপারটা দেখলে তোমার কিভাবে মনে হলো যে আমি এই টার্গেটটাকে রিডিউস করবো? মানে হাউ ইউ জাজ দ্য কোয়েশ্চেন পেপার? আমি পুরো কোয়েশ্চেন পেপার প্রথমেই দেখে নিইনি, এটা আমি একটা প্লাস পয়েন্ট বলতে পারি। আমি প্রথম বায়ো দিয়ে শুরু করেছিলাম এবং পুরো বায়ো কমপ্লিট করার পর বুঝতে পারলাম যে বায়োটা টাফ এসেছে। আমি এটা ভেবেছিলাম যে হয়তো তাহলে ফিজিক্স কেমিস্ট্রি কিছুটা ইজি আসতে পারে, কিন্তু যখন আমি ফিজিক্স বা কেমিস্ট্রিতে গেলাম তখন দেখলাম না, এটাতেও টাফ আসছে। মানে তখন বুঝলাম যে না, এটা সবার জন্যই টাফ হবে, কারণ এটা যেরকম আমরা কোয়েশ্চেন করি তার থেকে অনেকটাই আলাদা, তো এটা সবার জন্য টাফ হতে পারে। কিছুটা টেনশন হচ্ছিল, প্রেশার আসছিল যে আমার টার্গেট আমি পাচ্ছি না, কিন্তু তাও কিছুটা আপনাদের কথা মনে রেখে মাথা ঠান্ডা রেখে কিছুটা করলাম। তো তারপর অবশ্যই নিট স্কোর সেই অনুযায়ী আসেনি যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম, কিন্তু তাও বাট at the end of the day rank matters, because এবার যদি আমরা গত বছর দেখি নিটে মোটামুটি প্রায় মোর দ্যান 57 স্টুডেন্টস ওয়াজ স্কোরিং 720 আউট অফ 720, অ্যান্ড যেটা এবার যদি দেখি 686 ওয়াজ দ্য টপ স্কোরার। তো সামটাইমস মার্কস ডু নট জাস্টিফাই দ্য ডিফিকাল্টি লেভেল অফ দ্য এক্সাম প্রপারলি, বাট দ্য র্যাঙ্ক ডাজ। তো তোমার সেই র্যাঙ্কটা এসছে অ্যান্ড ইউ হ্যাভ বিন কোয়ালিফাইড ফর দ্য গভর্নমেন্ট মেডিকেল কলেজ। অ্যান্ড ওয়ান মোর থিং, দ্যাট ইউ জয়েন বায়োট একাডেমি ডিউরিং দ্য ক্র্যাশ কোর্স, রাইট? So you have taken all three subjects here: physics, chemistry, and biology, and give something some idea about all three subjects and how we gone through this, the crash course journey, and how it helped you. মানে কিভাবে তুমি বলবে যে মানে সাবজেক্ট টিচাররা যেভাবে আমরা লাইক ডিপিপি ডিসকাশনস কোশ্চেন পেপারের থ্রু দিয়ে কিভাবে করেছি তোমার, এবং তোমার জার্নিতে কিভাবে সেটা হেল্প হয়েছে? আমি প্রথম বায়োটে যখন আসি আমি শুধুমাত্র ক্র্যাশ কোর্সে জয়েন করি, কিন্তু আমি ক্র্যাশ কোর্সের এই কয়েক মাসেই বুঝতে পেরেছি যে হয়তো এখানে আমি আগে যদি অ্যাডমিশান নিতাম অবশ্যই আমার সেটা আরও ভালো হতো, কিন্তু সেই খবরটা আমি অবশ্যই আগে পাইনি, এটা আমার একটা দুর্ভাগ্য বলা যায়। কিন্তু অবশ্যই স্যারেরা মানে অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে ক্লাসের যে কোনো জিনিসের লেকচার খুব ডিটেলস করেছেন, এবং প্রতিটা ক্লাসে ডিপিপি সলভ প্রায় 100 কোশ্চেন্স প্রতিটা চ্যাপ্টারের প্রতিদিন। তাছাড়াও উইকলি টেস্ট, সেগুলোর অ্যানালাইসিস, ডাউট সলভিং, সব কিছুর জন্য মানে স্যারদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং ফিজিক্স বলতে গেলে ফিজিক্সে খুব সুন্দর হয়েছে আমাদের, যে কোনো ডিপিপি সলভ, আমাদের ডাউট সলভ স্যারেরা খুব ভালোভাবে করেছেন। এবং কেমিস্ট্রি অত্যন্ত ভালো, স্যার খুব ফ্রেন্ডলি এবং আমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়েছেন, এবং ডিপিপি সলভ তো অবশ্যই আমাদের ডাউটগুলোকেও সলভ করেছেন। এবং বায়োলজিতেও স্যার অবশ্যই অনেক সুন্দরভাবে আমাদেরকে ব্যাপারগুলো বুঝিয়েছেন। অবশ্যই ডিজিটাল ক্লাসের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, সেজন্য আমাদের টিচারকে মাচ মোর থ্যাঙ্কস। আচ্ছা, একটা জিনিস যেটা ডাউট সলভিং, যেটা নিয়ে তুমি বারবার বললে জিনিসটা,
যে এটা আমরা যেটা মাইন্ড একাডেমি যেটা ক্লেম করা হয় যে 1-to-1 ডাউট সলভিং সেশন, মানে ডাউট ক্লাস দেওয়া হয় তার পাশাপাশি 1-to-1 ডাউট সলভিং সেশন। তো তুমি কি সেই 1-to-1 ডাউট সলভিং সেশনটা পেয়েছো? আর যদি পেয়ে থাকো, হাউ মাচ ইট হেল্প ইউ? 1-to-1 ডাউট সলভিং সেশনটা কতটা তোমার হেল্প করেছে? 1-to-1 ডাউট সলভিং ক্লাসটা খুবই হেল্প করেছে, কারণ সব তো আর ক্লাসের মধ্যে সমস্ত ডাউট সলভ হতে পারে না, অত টাইমও থাকে না। এই জন্য স্যারেরা 1-to-1 ডাউট সলভিং এর ব্যবস্থা করেছিলেন, যার জন্য প্রতিটা কোশ্চেন মানে যেগুলো পাচ্ছি না বা কীভাবে কত আরও শর্ট পদ্ধতিতে করা যেতে পারে সেই সমস্তগুলো স্যারটা খেয়াল রেখে খুব ভালোভাবে বুঝিয়েছেন। আচ্ছা, তোমার এটা তো সেকেন্ড ড্রপ ছিল, তাই তো? আচ্ছা, এটা ফার্স্ট ড্রপ 2024-এ তুমি এইচএস দিয়েছিলে। আচ্ছা, তো what kept you motivated? Why you wanted to become a doctor? Because একটা বছর তুমি ড্রপ নিলে এবং how much motivation is actually required to go for these kind of entrance examination? I think nothing can give you motivation. Self motivation is more important. আমার জন্য সব থেকে যেটা ইম্পর্টেন্ট ছিল ওই একটা অ্যাপ্রন, একটা হোয়াইট কোট, ওটা আমার কাছে থাকবে। এবং এটা তো সবাই কিনতে পারে, কিন্তু ওই সম্মানটা তো আর সবাই কিনতে পারে না না। এই জন্যই আমার এতটা লড়াই, এবং আমি ছোটো থেকেই এই স্বপ্নটাই ছিল যে আমি একদিন ডাক্তার হব, সেটা যেভাবেই হোক না কেন। এবার তার জন্য যা করতে হয় করবো, এটাই আমার ইচ্ছে ছিল। আর আমি অন্য কোনো ফিল্ডে মানে যেতে পারতাম না, মানে এটা আমার একমাত্র প্যাশন, সব কিছু ড্রিম, প্যাশন, গোল, এভরিথিং। সো গুড টু সি অ্যাট সাচ এ ইয়াং এজ, অ্যান্ড এবং তোমার কাছ থেকে এত কিছু এই ধরনের কথাবার্তা শুনে সত্যি খুব ভালো লাগে। অ্যান্ড ইউ ট্রুলি ডিজার্ভ দিস, আজকে তোমার এই সাকসেসটা, ইউ ট্রুলি ডিজার্ভ দিস। অ্যান্ড আশা করবো তুমি আরও ভবিষ্যতে অনেক বড় হয় এবং অনেক উঁচুতে যাও, এবং তোমার মেডিকেল ফিল্ডে নিয়ে তুমি আরও অনেক উঁচু শিখরে পৌঁছো। তো আরেকটা কথা যেটা তোমার লাস্টলি আমাদের ভিউয়ার্স যারা শুনছেন ক্যামেরার ওপারে, যারা দেখছেন এই পডকাস্ট, তো এর মধ্যে অনেক থাকবে যারা তোমার জুনিয়র থাকবে বা তোমার ইয়ারমেট যারা কিনা মেডিকেল বা নিট এক্সামটা নিয়ে ভাবছে, অ্যান্ড তাদের জন্য তোমার কি সাজেশন থাকবে? হাউ ইউ সাজেস্ট দেম যে তারা কীভাবে প্রিপারেশনটা নেবে, অ্যান্ড হোয়াট আর দ্য ডুজ অ্যান্ড ডোন্টস, মানে কোন কোন জিনিসগুলো করা উচিত এবং কোনটা করা উচিত না? প্রথমে আমি একটাই কথা বলবো, যদি কেউ সত্যিকারের ডাক্তার হতে চায় তো তার অনলি মোটিভেশন থাকা উচিত, এবং তার সব কিছু হওয়া উচিত নিট ক্র্যাক, অন্য কোনো এক্সামের দিকে তার প্রথম পথে যাওয়া উচিত নয়। এবং সেটার জন্য আমি যেটা দেখলাম যে এনটিএ এবছর যেহেতু প্যাটার্ন চেঞ্জ করেছে, তাই পরের বছর যে এর থেকেও টাফ হবে না বা অন্যরকম কোশ্চেন হবে সেটা বলা যাচ্ছে না। আগে আমরা 2024 পর্যন্ত যেটা দেখেছি যে এনসিআরটি বেস্ট, বাট এই কথাটা আর কাজে লাগবে না, তাই আউট অফ এনসিআরটিও করতে হবে। আর এখানে তো স্যারেদের ভূমিকাটা আরও বেড়ে যাচ্ছে, বিভিন্ন রকম কোশ্চেন প্র্যাকটিস করাতে হবে। এটাই, আর নিজেদেরকেও অবশ্যই আরও বেশি পরিমাণে খাটতে হবে, কারণ আমরা জানতাম যে এটা আমাদের সিলেবাস, কিন্তু ওই 2024-এর পরে বুঝতে পারছি না যে সিলেবাসটা কতদূর পর্যন্ত বিস্তৃত। এই জন্য আরও বেশি মোটিভেটেড হয়ে পড়াশোনা করতে হবে, আর ডিস্ট্রাকশন, মোবাইল আর সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে। তো সোশ্যাল মিডিয়া একটা সত্যি খুব বড় ডিস্ট্রাকশন সবার জন্য। আমার কোনো নিজস্ব মোবাইল নেই, পার্সোনাল কোনো মোবাইল নেই, আর আমি দেখেছি আমার অনেক ফ্রেন্ডকে খুব ভালো, কিন্তু ওই সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন। এই যে একটা কথা বলে, এটা আমাদের ভিউয়ার্স যারা প্যারেন্টসরা শুনছেন স্পেশালি, তাদের জন্য একটা কথা যেটা অনেক সময় স্টুডেন্টসরা বলে থাকে প্যারেন্টসদেরকে, যে আমার মোবাইলটা না থাকার জন্য আমার অনেক কিছু পড়াশোনাতে ক্ষতি হচ্ছে। যেমন তুমি একটা বেস্ট এক্সাম্পল, তুমি যেটা নিজে বলে তোমার কোনো নিজের মোবাইল ফোন ছিল না। তো ডু ইউ রিয়েলি থিঙ্ক যে মোবাইল ফোন থাকাটা বা না থাকাটা একটা মানে এক্সাম প্রিপারেশনের ক্ষেত্রে বাধা হতে পারে, মোবাইল ফোনটা না থাকাটা, না মোবাইল ফোন না থাকাটা তোমাকে বেশি হেল্প করেছে? আরও আমি মনে করি যে আমার পার্সোনাল মোবাইল না থাকাটা বেশি হেল্প করেছে। আমার বাবা মায়ের মোবাইলটা আমি নেই, কোনো গ্রুপের যে কোনো স্যারদের সঙ্গে কথাবার্তা বা যে কোনো কাজে বাবা মায়ের মোবাইলটা আমি ইউজ করি। আমার পার্সোনাল ল্যাপটপ আছে ঠিকই, সেখানে আমি বিভিন্ন রকম হয়তো ছোটোখাটো সম্বন্ধে কিছু দেখলাম, কিন্তু আমি বেশিরভাগ সময়টাই মাকে বলতাম যে মা তুমি এটা নিজের কাছে রেখে দাও, কারণ ওটাতেও বিভিন্ন রকম রেস্ট্রিকশন আসতে পারে। আমি ও এক্সামের 1 মাস আগে থেকে আমি এটা পুরো মাকে দিয়ে দিই যে আমার দরকার নেই, যা হওয়ার হয়ে গেছে। তো ডেফিনেটলি যারা প্যারেন্টস আছেন তারা নিশ্চয়ই শুনলেন কথাটা, এবং এটা আমার কথা না, একজন নিট অ্যাচিভারের কথা, যে নিজের লাইফে সেই জিনিসটা ইমপ্লিমেন্ট করেছে এবং তাতে রেজাল্ট পেয়েছে, এবং তার জন্য আজকে ও আমাদের পডকাস্ট শোতে এখানে বসে। তো
আজকের পডকাস্টটা এখানেই শেষ করছি এবং ভালো থাকুন, সুস্থ থাকুন এবং তুমি জীবনে অনেক বড়, আশা করি ভবিষ্যতে তোমার সঙ্গে আবার দেখা হবে এবং অনেক তখন আরও তোমার অ্যাচিভমেন্ট নিয়ে আমরা কথা বলবো। তো সি ইউ গাইস ইন দ্য, আচ্ছা আর লাস্ট একটু আমি সমস্ত নিট ক্যান্ডিডেটকে বলতে চাই যারা মেদিনীপুরের আশেপাশে থাকো সবাই বায়োন্ট একাডেমিতে জয়েন করতে পারো এবং সত্যি স্যারেরা খুব ভালো হেল্প করেছেন। আমি হয়তো কম টাইম পেয়েছি স্যারেদের সঙ্গে মেশার বা থাকার বা সেভাবে পড়াশুনো করার, কিন্তু তোমরা 2 বছরের কোর্স করে খুব ভালো রেজাল্ট অ্যাচিভ করতে পারো আমি এটা মনে করি। তাই আমার এটা মনে হয় যে বায়োন্ট একাডেমিতে যুক্ত হলে তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে। তো আমার জুনিয়রদের কাছে এটাই আমার সাজেশন হবে। থ্যাংক ইউ so much everyone, see you in the next podcast, till then bye bye.